নমস্কার, শুনছেন অসমতল। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সদর দরজা থেকে সামনের দিকে কয়েক পা গেলেই শ্বেত পাথরের সিঁড়ি। চন্দ্রনাথের সঙ্গে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে মোহনলালের মনে হলো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা। জিজ্ঞেস করলেন, এখানে আর কেউ থাকে না? না স্যার, বাড়ির মালিক অবোধ নারায়ণ সয়াইজি, তার ফ্যামিলি নিয়ে কিষেনপুরার পুরানা মহল্লায় তাদের পৈতৃক বাড়িতেই আছেন। পণ্ডিতজি মানে পুরোহিত 1 মাস পর গৃহপ্রবেশের দিন ঠিক করে দিয়েছেন। সেদিন এখানে পুজো টুজো করে তাঁরা চলে আসবেন। তিনি আরও জানালেন, পুরো তেতলাটা নিয়ে থাকবেন অবোধ নারায়ণজিরা। দোতলায় আর একতলায় 2টো করে 4টে ফ্ল্যাট। এগুলোতে ভাড়াটে বসানো হবে। মোহনলালকে একটা দেওয়া হয়েছে, বাকি 3টে এখনো খালি, কারণ অবোধ নারায়ণ এখনো ওই 3 ফ্ল্যাটের জন্য মনের মতো ভাড়াটে পাননি। মোহনলাল বললেন, তাহলে আপাতত আমি একাই এ বাড়িতে থাকছি? হ্যাঁ স্যার। অবোধ নারায়ণজি আজ কি কাল এসে আপনার সঙ্গে দেখা করে যাবেন, আমাকে এরকমই বলেছেন। ওরা দোতলায় উঠে এলেন। এই ফ্লোরে পাশাপাশি 2টো ফ্ল্যাট। বাঁ পাশের ফ্ল্যাটটা তালা বন্ধ, ডান দিকেরটা দরজা খোলা। ওটাতেই মোহনলালকে নিয়ে গেলেন চন্দ্রনাথ। ফ্ল্যাটটায় ঢুকে মন ভালো হয়ে গেল মোহনলালের। হলঘরটা সোফা টোফা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। চন্দ্রনাথ বললেন, এখানে এসে বসে একটু রেস্ট নিন। সারা রাত ট্রেনে নিশ্চয়ই ভালো ঘুম হয়নি, তার উপর স্টেশন থেকে টাঙ্গায় এতটা রাস্তা এসেছেন, শরীরের ওপর অনেক ধকল গেছে, বিশ্রামটা খুব দরকার। আমি চা সকালে জল খাবারের ব্যবস্থা করি, ব্রেকফাস্টের পর গোটা ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো। চাল চলন ভাবগতিক দেখে, কথাবার্তা শুনে মনে হচ্ছিল চন্দ্রনাথই যেন গৃহকর্তা। নতুন ব্রাঞ্চ ম্যানেজারের যাবতীয় স্বাচ্ছন্দ্যের দায়িত্ব যেন তাঁরই। বেশ মজাই লাগছিল মোহনলালের। বললেন, ব্রেকফাস্টের আগে বাথরুমে যাওয়াটা যে খুব আর্জেন্ট। গায়ের চটকানো বাসি প্যান্ট শার্টগুলো পাল্টাতে হবে। এর মধ্যে ঘামান্ডি টাঙ্গা থেকে সব মালপত্র নামিয়ে এনে হলঘরের একধারে রেখে সেখানেই দাঁড়িয়ে আছে। মোহনলাল সেদিকে আঙুল বাড়িয়ে দিলেন। ওই বড় সুটকেসটায় আমার জামা কাপড় আছে। আপনার বেডরুমে চলুন স্যার, সেখানে অ্যাটাচ বাথরুম রয়েছে। হাতের আঙুল নেড়ে চন্দ্রনাথ ঘমণ্ডিকে সেই সুটকেসটা তো বটেই, অন্য সব মালপত্র নিয়ে তাদের সঙ্গে যেতে বললেন। পাশাপাশি 2টো সমান মাপের প্রশস্ত বেডরুম, এই 2টোও সাজিয়ে রাখা হয়েছে। চন্দ্রনাথ বললেন, স্যার আপনার যেটা পছন্দ হয়। 2টোই চমৎকার। লঘু সুরে মোহনলাল বললেন, আমি 1 উইক একটা বেডরুমে শোবো, আর 1 উইক অন্য বেডরুমে। বেশ রাজকীয় ব্যবস্থা করে রেখেছেন দেখছি। নতুন ব্রাঞ্চ ম্যানেজার তারিফ করেছেন। চন্দ্রনাথ বেশ খুশি। তার সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। বললেন, স্যার আমি এখন যাই, অনেক বেলা হয়ে গেছে। কমলাকে দিয়ে আপনার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। মোহনলাল বললেন, শুধু আমার জন্যে নয়, সবার জন্যে। কেয়ারটেকার জগন্নাথ যেন বাদ না যায়। আস্তে মাথা হেলিয়ে বেরিয়ে গেলেন চন্দ্রনাথ। আধ ঘন্টা বাদে সেভ করে স্নান সেরে ধবধবে পাজামা পাঞ্জাবি পরে হলঘরে চলে এলেন মোহনলাল। ট্রেনে উঠলে তার ভালো ঘুম হয় না, কাল রাতেও হয়নি। সকালে চোখ জ্বালা জ্বালা করছিল, শরীর জুড়ে কেমন একটা ব্যথা ব্যথা ভাব। স্নান করার পর বেশ ঝরঝরে লাগছে। সবাই বাইরে তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে শশব্যস্ত চন্দ্রনাথ এগিয়ে এলেন। ওইখানে চলুন স্যার। হলঘরের একধারে 4 জনের মতো ডাইনিং টেবিল, 4টি গদি মোড়া চেয়ার, একটু দূরে কিচেন। সেখানে কমলা প্রস্তুত হয়েছিল। মোহনলাল বসতেই চন্দ্রনাথের ইঙ্গিতে একটা বড় প্লেটে ধবধবে লুচি, ছোট প্লেট আর কাঁচের বাটিতে বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি,
আর ক্ষীরের প্যাঁড়া যত্ন করে সাজিয়ে মোহনলালের সামনে রাখল। টেবিলের ওধারে দাঁড়িয়েছিলেন চন্দ্রনাথ। বললেন, শুরু করুন স্যার। মোহনলাল বললেন, সে কি, আপনার খাবার? আমরা স্যার পরে খাবো। অনেক বলেও চন্দ্রনাথকে বসানো গেল না, তিনি দাঁড়িয়েই রইলেন। অগত্যা খাওয়া শুরু করলেন মোহনলাল। তার বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু স্টেশনে দেখা হবার পর থেকে তিনি বুঝতে পারছিলেন লোকটা অত্যন্ত বিনয়ী, কিন্তু সেই বিনয়ের আড়ালে কোথায় যেন অদম্য কিছু একটা রয়েছে। তিনি যা ঠিক করেন সেখান থেকে তাকে টলানো যায় না। চন্দ্রনাথ বললেন, স্যার, কালকে মাছ এনে রাখা হয়নি, ফ্রিজ নেই তো, এমনি ফেলে রাখলে মাছ নষ্ট হয়ে যেত, ডিম এনেছি। আজ কমলা ডিমের ডালনা ডাল টাল রান্না করুক, বাজার খুব কাছেই। কাল থেকে ঘমন্ডিকে মাছ কি মাংস যা বলবেন কিনে আনবেন, মাছ ছাড়া খেতে আজ অসুবিধা হবে না তো। কিছুমাত্র নয়। মোহনলালের খাওয়া হলে চন্দ্রনাথরা খেয়ে নিলেন। তারপর চন্দ্রনাথ একটু ইতস্তত করে বললেন, আপনি অনুমতি করলে আমি বাড়ি ফিরব। স্ত্রী কটা জিনিস কিনে নিয়ে যেতে বলেছিল, তাই যেতে হচ্ছে, নইলে। ভদ্রলোক তাকে নিয়ে যা করে চলেছেন তা বাড়াবাড়ির চাইতেও বেশি। এরকমটা চললে যে কবছর তিনি কিষেনপুরায় থাকবেন, জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। মোহনলাল বললেন, কি আশ্চর্য, অনেক আগেই আপনার চলে যাওয়া উচিত ছিল। তার কণ্ঠস্বরে বিরক্তি এবং ঝাঁঝ ফুটে উঠল। আমাকে নিয়ে পড়ে থাকলেই হবে? যান, বাড়ি যান। হ্যাঁ, যাচ্ছি স্যার, আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি সেভ করে নিন। যখনই দরকার হবে ডাকবেন, সঙ্গে সঙ্গে চলে আসবো। আপনার নাম্বারটাও দিন। ইনকারিজিবল, সংশোধনের অতীত। মনে মনে আউড়ে হাল ছেড়ে দেবার ভঙ্গিতে মোহনলাল বললেন, নিন, সেভ করুন, 98। ফোন নাম্বার দেওয়া নেওয়া হলে চন্দ্রনাথ বললেন, হ্যাঁ ঠিক আছে স্যার, এখন চললাম, বিকেলে এসে একবার। হালকা ধমকের সুরে মোহনলাল বললেন, একেবারেই নয়, আমি নাবালক নই। ঠিক আছে স্যার। দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে পড়লেন চন্দ্রনাথ। স্যার, কাল 9:30টার সময় রেডি থাকবেন, আমি এসে ব্যাংকে নিয়ে যাব। না, আসবেন না, ব্রাঞ্চের অ্যাড্রেস আমি জানি, বেনিয়া চক, বিল্ডিংয়ের নাম হোয়াইট হাউস, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর। যে কোনো টাঙ্গাওয়ালা কি রিক্সাওয়ালাকে বললে ঠিক পৌঁছে দেবে। আচ্ছা স্যার, বলেছিলাম আপনাকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখানো হলো না। কণ্ঠস্বর বেশ কড়াই হয়ে উঠল মোহনলালের। ফ্ল্যাটে যখন ঢুকেই পড়েছি, ঘুরে ঘুরে সবকিছু নিজেই দেখে নিতে পারবো, আর দাঁড়াবেন না। চন্দ্রনাথ চলে গেলেন। যে বেডরুমটায় ঘামন্ডি তার সুটকেস ব্যাগ ট্যাগ এনে রেখেছিল, সেখানে এলেন মোহনলাল। একটা সুটকেসে শুধু খুলে পাজামা পাঞ্জাবি তোয়ালে বের করা হয়েছে, আরও অনেক কিছু রয়েছে সেটার ভেতর। তাছাড়া অন্য একটা বড় সুটকেস, 3-4টে ব্যাগ, হোলডল, এসব তো খোলাই হয়নি। কাল থেকে অফিস। ঘরে আলমারি টালমারি রয়েছে, আজই সমস্ত কিছু বের করে গুছিয়ে রাখতে হবে। মোহনলাল ডাকলেন, ঘামন্ডি, ঘামন্ডি। ঘামন্ডি হল ঘরের ওধারে কোথাও ছিল, দৌড়ে চলে এলো। হ্যাঁ সাব। তোর খাওয়া হয়েছে? হ্যাঁ সাব। এক গোছা চাবি ঘামন্ডির হাতে দিয়ে মোহনলাল বললেন, সুটকেস আর ব্যাগের তালাগুলো খুলে ভেতরে যা যা সামান আছে বের কর। হুকুম মাফিক তাই করল ঘামন্ডি। কয়েক সেট শার্ট, ট্রাউজার্স, পাজামা পাঞ্জাবি, কোট, চাদর, নতুন জুতো, চপ্পল, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি বেরিয়ে এলো। হোলডল থেকে বেরোলো তোষক, বেডশিট, বেড কভার, বালিশ। একটা ঢাউস ব্যাগ থেকে বেরোলো 25-30টা থ্রিলার আর ডিটেকটিভ স্টোরির বই। রহস্য রোমাঞ্চে যেসব কাহিনী শিহরণ জাগায়, পড়তে পড়তে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়, সেগুলো মোহনলালের ভীষণ প্রিয়। তাছাড়া পুরাতনী গান, টপ্পা, স্বর্ণযুগের গান তিনি পছন্দ করেন।
ঠাকুরদা ভালো গাইতেন, বাবাও। মোহনলাল নিজেও চমৎকার গান করেন। গানের এই চর্চাটা তাঁদের বংশগত। এরা কেউ প্রফেশনাল গাইয়ে নন, স্রেফ আনন্দের জন্য গাওয়া। মোহনলালদের গড়পাড়ের বাড়িতে নানা রকম বাদ্যযন্ত্র আছে, হারমোনিয়াম, ডুগি তবলা, তানপুরা ইত্যাদি সব নানা রকমের বাদ্যযন্ত্র। কিন্তু সেসব কিছুই আনেননি তিনি। অচেনা নতুন শহরে নতুন ব্যাংক ম্যানেজার তবলচি জুটিয়ে হারমোনিয়াম বাজিয়ে মজলিস বসিয়েছে, লোকে ভাববে কি? ঘমেন্ডিকে সঙ্গে নিয়ে ট্রাউজার্স, শার্ট টার্ট আলমারিতে গুছিয়ে রাখলেন মোহনলাল। একটা র্যাকে থ্রিলার গুলো রাখা হলো, জুতো টুতো আরেকটা র্যাকে। তারপর খাটের ওপর তোষক এবং বেডশিট বিছিয়ে বালিশ টালিশ দিয়ে পরিপাটি বিছানা পাতা হলো। মোহনলালের গৃহকর্ম শেষ, বাকি দিনটা তার অখণ্ড অবসর। ফ্ল্যাটের একটা মাত্র হল ঘর আর বেডরুম দেখা হয়েছে। চন্দ্রনাথ বলেছিলেন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্ল্যাটটাই দেখাবেন, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি। একরকম জোর করেই লোকটাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন মোহনলাল। তিনি ঠিক করে ফেললেন 3 বছরের জন্য কিষেনপুরায় যে বাসস্থানটির ব্যবস্থা করা হয়েছে সেটা এবার দেখা যাক, তাতে খানিকটা সময় অন্তত কাটবে। সাহেব আর কোনো হুকুম করেন কিনা সেজন্য দাঁড়িয়েছিল ঘমেন্ডি। মোহনলাল তাকে বললেন, তুই এখন যা, ডাকলে আসিস। ঘমন্ডি চলে গেলে মোহনলাল ধীরে সুস্থে 2 নম্বর বেডরুমটা দেখলেন। তারপর বাইরের ব্যালকনিতে চলে এলেন। দুটো বেডরুমের সামনে অনেকটা এলাকা জুড়ে এই প্রশস্ত ব্যালকনি। দৈব প্রেরিতের মতো একটা চেয়ার এখানে রয়েছে। মোহনলাল বসে পড়লেন। কোনাকুনি সেই পার্কটা, সুইমিং পুল, অজস্র গাছের মাথায় পাখিদের ওড়াউড়ি দেখতে দেখতে মনে হলো সারাদিন এখানে বসে থাকা যায়। তাকিয়েছিলেন মোহনলাল। হঠাৎ ঘমন্ডি এসে হাজির হলো। তার হাতে চায়ের কাপ। বলল, কমলা মৌসি পাঠিয়ে দিল। মোহনলাল খুশি হলেন। তোরা যে দেখছি একেবারে অন্তর্যামী, এই সময় আমার যে চায়ের দরকার কি করে যে টের পেলি? কথাগুলো সবটা বুঝতে পারেননি ঘমেন্ডি, তবে সাহেব যে তারিফ করেছে সেটা আন্দাজ করে নিল। তার চোখে মুখে হাসি ফোটে। চায়ে আলতো চুমুক দিয়ে ফের পার্কের দিকে চোখ ফেরাতে যাবেন, পকেটে মোবাইল বেজে উঠল। সেটা বের করে স্ক্রিনে চোখ পড়তেই সুলেখার নম্বরটা চোখে পড়ল। সুলেখা তাঁর স্ত্রী। বাড়ি থেকে বেরোবার সময় বারবার তিনি বলে দিয়েছিলেন কিষেনপুরায় পৌঁছেই যেন মোহনলাল ফোন করেন। শুধু তিনিই নন, তার ছেলে রজত, যার ডাকনাম পিন্টু, আর পুত্রবধূ কাবেরীও ফোন করার কথা অনেকবার মনে করিয়ে দিয়েছে, কিন্তু খেয়াল ছিল না। মোবাইলটা কানে ঠেকিয়ে হ্যালো বলতেই অন্য প্রান্ত থেকে সুলেখার কণ্ঠস্বর ভেসে এলো, তোমার ট্রেন কি লেট ছিল? না তো, ঠিক সময়ে পৌঁছে গেছে। আমরা বাড়ির সবাই এতবার বলে দিয়েছিলাম ওখানে পৌঁছেই ফোন করো, কিন্তু কোনো সারা শব্দ নেই। আশ্চর্য মানুষ। তিনি যে বেমালুম ভুলে গিয়েছিলেন অকপটে স্বীকার করে মোহনলাল জানালেন, স্টেশন থেকে নতুন ফ্ল্যাটে এসে গুছিয়ে গাছিয়ে বসতে দেরি হয়ে গেল, তাই। এদিকে আমরা চিন্তা করছি। হ্যাঁ, ক্ষমা ম্যাডাম, ক্ষমা। ভাড়ামো করো না। ওধার থেকে ঝংকার ভেসে এলো, তা জায়গাটা কেমন? কোনো রকম ভুলচুক হলে ক্ষমা করো ক্ষমা করো বলে প্রায় 27 বছরের দাম্পত্য জীবনটাকে মধুর করে রেখেছেন মোহনলাল। বললেন, বেশ ভালো। যেখানে থাকবে সেই ফ্ল্যাটটা কি রকম? চমৎকার। লোকজন কেমন? সবে তো এসেছি, কজনের সঙ্গেই বা আলাপ হয়েছে। তবে একজন গায়ের সঙ্গে প্রায় জোঁকের মতো সেঁটেছিল, ভবিষ্যতেও থাকবে বলে মনে হচ্ছে। রেল স্টেশনটা শহর থেকে বেশ খানিকটা দূরে। সকালবেলা সে আমাকে সেখান থেকে নিয়ে এসেছে, আমার জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করেছে, কাজের লোক ঠিক করেছে, ফার্নিচারের দোকান থেকে খাট আলমারি ভাড়া করে ফ্ল্যাট সাজিয়ে রেখেছে। কি করলে আমি আরামে থাকবো সেটাই যেন তার ধ্যান জ্ঞান। সহজে কি যেতে চায়? অনেক কষ্টে বাড়ি পাঠিয়েছি। গলা স্বর নামালেন সুলেখা। কোনো মহিলা নাকি?
একজন মহিলাকে নিয়ে সারা জীবন নাস্তানাবুদ হয়ে আছি, তার উপর আরেকজন। লোকটির নাম চন্দ্রনাথ ঘোষাল, আমাদের কিষেনপুরা ব্রাঞ্চের একজন এমপ্লয়, অনেকদিন এই শহরে আছে। সে যাক, পিন্টু আর কাবেরী কোথায়? কাছেই বসে আছে। ফোনটা এবার ওদের দাও। তার আগে কয়েকটা কথা শুনে নাও। তোমার কোনো রেকর্ড এবার বেজে উঠবে। হ্যাঁ জানি। ঠিক আছে, বলো। ওখানে টেম্পারেচার কেমন? কলকাতার থেকে অনেক কম। বাতাস বেশ ঠান্ডা, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শীত পড়ে যাবে। তোমার তো আবার একটুতেই ঠান্ডা লেগে জ্বরজারি হয়। নতুন জায়গা, গরম জলে চান করবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। শুধু প্যান্ট শার্ট পরে থাকবে না, তোমার সুটকেসে পাতলা হাফ হাতা সোয়েটার দিয়েছি, এখন সেটা পরবে। শীত বেশি পড়লে কোট বা ফুল স্লিভ সোয়েটার, গলায় মাফলার জড়িয়ে নেবে। সুলেখা যা যা বলছে তা সবটাই মেনে নিতে হবে। আপত্তি করলে মোবাইলেই তুলকালাম কাণ্ড ঘটিয়ে ছাড়বে। দাম্পত্য শান্তি বজায় রাখতে হলে তার কথায় সায় না দিয়ে উপায় নেই। অগত্যা মোহনলালকে একই উত্তর দিতে হলো, হ্যাঁ ঠিক আছে। তোমার ব্লাড সুগার 200-র ওপরে, মনে আছে তো? নিশ্চয়ই। তোমার জিভের কোনো রকম কন্ট্রোল নেই, মিষ্টি টিষ্টি খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যাবে না। ঠিক আছে। কোলেস্টেরলও খুব হাই। পাঁঠার মাংস, বড় তেলওয়ালা রুই, ডিম, কাতলা কি চিতলের পেটি দেখলে তো আত্মহারা হয়ে যাও। ছোট জ্যান্ত চারাপোনা কি মৌরলার ঝোল, এছাড়া অন্য মাছ খাবে না। চিকেন খেতে পারো, তবে শুধু স্যুপ। তোমার কুক মেয়েটা কি স্যুপ বানাতে পারে? কমলা কি কি রাঁধতে পারে এখনো সে সম্বন্ধে মোহনলালের স্পষ্ট ধারণা নেই, কেননা ব্রেকফাস্টে বেগুন ভাজা আর আলু কপির তরকারি দিয়েছিল সে। তরকারিটা ভালোই হয়েছে, অন্য সব পদ কেমন রাঁধবে কে জানে। চোখ কান বুঝে মোহনলাল বললেন, পারে পারে। রান্নায় বেশি তেল ঢালতে বারণ করবে। ঠিক আছে। জলটা কিন্তু বেশি করে খাবে। ও ভালো কথা, তোমার ফ্ল্যাটে কি ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে? ফস করে মোহনলালের মুখ দিয়ে বেরিয়ে গেল, না তো। মোবাইল ভেদ করে তীব্র আর্তনাদ বেরিয়ে এলো, কি সর্বনাশ! ওখানকার জলে আর্সেনিক, ব্যাকটেরিয়া কি না আছে কে জানে। এমনিতে তো 1/2 ডজন রোগ বাঁধিয়ে রেখেছ, তার উপর ওই জল খেয়ে আরো কি বাঁধাবে ভাবতে পারি না। আমার টেনশনটা বাড়িয়ে দিলে। টেনশন তো সুলেখা নতুন কিছু নয়। তার মনের মতো কিছু না হলে শুধু মোহনলাল নয়, বাড়ির সবার জন্য টেনশনের মাত্রাটা চড়চড় করে বেড়ে যায়। মোহনলাল চুপ করে রইলেন। সুলেখা থামেননি, প্রায় হুলুস্থুলুই বাঁধিয়ে দিলেন। এক্ষুনি তোমার কাজের লোককে পাঠিয়ে কটা মিনারেল ওয়াটারের বোতল আনিয়ে রাখো। আজ সেই জল দিয়ে কাজ চালাবে, কাল অবশ্যই ওয়াটার পিউরিফায়ার কিনে লাগাবে। ঠিক আছে। কাবেরী তোমার সব ওষুধ আলাদা আলাদা কৌটোয় ভরে নাম লিখে দিয়েছে, কখন কোনটা খেতে হবে তাও লেখা আছে, মনে করে খাবে কিন্তু। ঠিক আছে। আমাদের হাউস ফিজিশিয়ান ডাক্তার দাশগুপ্তকে তো ওখানে পাবে না, তাই ওখানকার একজন সিনিয়র অভিজ্ঞ ডাক্তারকে ঠিক করে রাখো। হঠাৎ শরীর টরীর খারাপ হলে মুশকিল হয়ে যাবে। তোমাকে যিনি ফ্ল্যাট কাজের লোক টোক ঠিক করে দিয়েছেন তাকে বললে নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে। যা বলছি তাতেই তো ঠিক আছে ঠিক আছে করে যাচ্ছ। আমার কথাগুলো এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে নাকি? পাগল! গুরু ঠাকুরানির কথাগুলো যে কান দিয়ে ঢুকছে সেটা খোলা রয়েছে, অন্য কানটায় তুলো গুঁজে বন্ধ করে রেখেছি। বেরুবে কি করে? আয়! হুঙ্কার ছাড়তে গিয়ে হঠাৎ বালিকার মতো খিলখিল করে হেসে ফেললেন সুলেখা। শব্দটা মোবাইল ভেদ করে বেরিয়ে আসতে লাগলো, সেই সঙ্গে সুলেখার কণ্ঠস্বরও। তুমি একটি মহা পাজি, যা বললাম তাই করবে কিন্তু। তিনি থাকবেন কিষেনপুরায়, আর 300 কিলোমিটার দূরে কলকাতায় থাকবে সুলেখা, কিন্তু বলগাটি থাকবে মহিলাটির হাতে। অনবরত মোবাইল চালিয়ে তিনি যে তাকে বাগে রাখার চেষ্টা করে যাবেন মোহনলাল তা ভালোই জানেন। কিন্তু মোবাইল তো কান পর্যন্ত পৌঁছয়, কিন্তু চক্ষু নামক ইন্দ্রিয়টি।
কিষেনপুরায় তিনি কি করছেন না করছেন তা তো আর কলকাতা থেকে দেখতে পাবেন না সুলেখা। এতটা দিব্য দৃষ্টি তার নেই। একবার যখন নাগালের বাইরে চলে এসেছেন, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু আধটু অনিয়ম কি আর করবেন না মোহনলাল? কিন্তু সেটা তো আর জানানো যাবে না। খুব নিরীহ গলায় বললেন, নিশ্চয় নিশ্চয়, তুমি যেমন যেমন বলবে সব করব, নইলে ভুগতে তো হবে আমাকেই। তা কি আর আমি জানি না? পিন্টু আর বৌমা আছে কাছে? আছে আছে। ফোনটা ওদের দাও, একটু কথা বলি। দিচ্ছি দিচ্ছি। তার আগে একটা কথা মনে পড়লো, আজ সকালে ব্রেকফাস্ট কি করলে? প্রায় আটকে উঠতে যাচ্ছিলেন মোহনলাল, মুহূর্তে সামলে নিলেন। লুচি, বেগুন ভাজা, প্যারা ট্যারার কথা তো বলা যাবে না। নিপাট সত্যবাদীর মতো বললেন, কলকাতায় যা খেতাম তাই। মাখন ছাড়া কড়কড়ে 2 পিস পাউরুটি, আলু ছাড়া গ্রিন ভেজিটেবল সেদ্ধ, আর 1 কাপ ডাবল টোন্ড দুধ, ব্যাস। অন্য প্রান্তে যিনি আছেন তিনি যে যার পরনায় সন্তুষ্ট আন্দাজ করা গেল। একটু পরে রজতের গলা কানে এলো, তার মানে মোবাইলটা হাত বদল হয়েছে। রজত এক কলেজে ইকোনমিক্সের লেকচারার, আর ছেলের বউ কাবেরী সল্টলেক সেক্টর 5-এ আইটি সেক্টরে একটা আমেরিকান কোম্পানিতে উঁচু পোস্টে আছে। রজত বলল, বাবা, মা যা যা বললো তাই তাই করবে, কোনো রকম অনিয়ম করো না। মোহনলাল কড়া গলায় বললেন, মা, ছেলে, ছেলের বউ সবাই দেখছে আমার এগেনস্টে জোর বেঁধেছে, সবসময় টিকিট টিকিট। অনিয়মটা করলাম কবে রে? বা তোমাকে পার্ক স্ট্রিট, চৌরঙ্গিপাড়া, চায়না টাউনের রেস্তোরাঁগুলো থেকে বেরুতে কেউ কখনো দেখেনি? মিনিমাম 20 জন উইটনেসের নাম আমি বলে দিতে পারি, ইনক্লুডিং সেজো মামা। সেসব কোন জন্মের কথা? এই জন্মে, ধরো লাস্ট উইকে। প্রথমটা বেশ দমে গেলেন মোহনলাল। গত সপ্তাহে সত্যি চাচার হোটেলে ঢুকেছিলেন। নিশ্চয়ই রেস্তোরাঁটা দর্শনের জন্য নয়, কিন্তু বাড়ির লোকেরা হাজারটা চোখ মেলে যে তাঁর দিকে নজর রাখছে, অনেক সময় তা মনে থাকে না। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই আপ্তবাক্যটি হঠাৎ মনে পড়ায় দাবড়ে উঠলেন। তুই শব্দটি করবি না, কাকে দেখতে কাকে দেখেছে আর কিনা সেটা আমার উপর চাপিয়ে দিচ্ছে। গলার স্বর কয়েক পর্দা চড়িয়ে দিলেন। যা শুরু করেছ তার উইটনেসও আমার হাতে আছে। ধোঁয়া জিনিস অনেক সময় ভীষণ হার্মফুল, বিশেষ করে লাংয়ের পক্ষে। আমাদের বংশের সবাই দীর্ঘায়ু, ঠাকুরদা, ঠাকুমা, বাবা, মা প্রত্যেকে 80 পেরিয়েছেন। আমি ওই হার্ডেল পেরিয়ে যাব চোখ বুঝে, কিন্তু 80 বছর অবধি তোমার ফুসফুসটি অ্যাক্টিভ থাকবে তো, সেদিকে নজর দাও, বি কেয়ারফুল। যে মোক্ষম ব্রহ্মাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে সেটা নির্ঘাত সঠিক লক্ষ্যে গিয়ে গেঁথেছে, তাই আর ওদিক থেকে সারা শব্দ নেই। মোহনলাল বিড়বিড় করলেন, সিগারেট ফুঁকে ফুঁকে বুকটাকে ঝাঁঝরা করে ফেলেছে। কি সুখ যে পায়! এই বয়সের ছেলে কলেজে পড়ায়, বাপ হয়ে সোজাসুজি তো বলা যায় না, ঘুরিয়ে সিগারেট ফোঁকা সম্পর্কে যতটা হুঁশিয়ার করে দেওয়া যায়, কান ধরে চড়থাপ্পড় তো আর মারা যায় না। ওধার থেকে কাবেরীর গলা শোনা গেল। মোবাইল আরেকবার হাত বদল হয়েছে। বাবা। কাবেরীকে থামিয়ে দিয়ে মোহনলাল বলে উঠলেন, তুমিও কি তোমার শাশুড়ি ঠাকরুন আর পতিদেবতার ফরমানগুলো মনে করিয়ে দেবে? আমার স্মৃতিশক্তি কিন্তু খারাপ নয়, সব মনে আছে। না না, আমি শুধু নতুন জায়গায় আপনাকে সাবধানে থাকতে বলছি। ঠিক আছে, তোমাকেও একটা ব্যাপার সাবধান করছি, 9টায় তো তোমার অফিস ছুটি। পিন্টু তো তোমাকে আমাদের গাড়ি নিয়ে আনতে যায়। ছুটির পর আবার হাওয়া খাওয়ার জন্য ঘোরাঘুরি করো না বা কোনো রেস্তোরাঁয় গিয়ে ঢুকো না। দিনকাল কিন্তু ভালো নয়, বাইরে বেশি রাত কাটানো ঠিক নয়। আমরা 2-1 বার ঘুরতে কি রেস্তোরাঁয় খেতে গেছি, আপনি বারণ করায় সোজা বাড়ি চলে আসি, আপনি তো সেটা জানেন। হ্যাঁ জানি, তবে এখন তো আমি কলকাতায় নেই, তাই মনে করিয়ে দিলাম, ছাড়ছি। ব্যস্ত হয়ে উঠল কাবেরী। ছাড়বেন না বাবা, ছাড়বেন না, মা কথা বলবেন। একটু আগে এত বকাবকি করলো, তারপরও স্টকে আর কি থাকতে পারে। ঠিক আছে, তোমার মাকে দাও। ওধার থেকে সুলেখা বললেন, এখন থেকে দিনে 2 বার তোমাকে ফোন করব। কাজের দিনে সকালে 7টায় আর রাত্রিরে 9টায়। ছুটির দিনে তো ব্যাংক যাবার তাড়া থাকবে না, সেই সব দিন যখন ইচ্ছে হবে তখনই করব। দুপুরে খাওয়া হয়েছে? না, রান্না চলছে। খেয়ে দিয়ে রেস্ট নেবে।
আচ্ছা। মোবাইলটা বন্ধ করে কোলের ওপর রাখলেন, তারপর ফের পাকটার দিকে তাকালেন মোহনলাল। কতক্ষণ ব্যালকনিতে বসেছিলেন খেয়াল নেই। একসময় ঘামান্ডি এসে ডাকলো, সাহা। তার দিকে তাকালেন মোহনলাল। ঘামান্ডি জানায় খানা পাকানো হয়ে গেছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। মোহনলাল উঠে পড়লেন। হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসতেই প্লেটে ধবধবে বাসমতি চালের ভাত আর বাটিতে বাটিতে সোনা মুগের ডাল, কপির বড়া, ডিমের ডালনা আর পুদিনা পাতার চাটনি দিয়ে যদি কিছু দরকার হয় সেজন্য একটু দূরে দাঁড়িয়ে রইল কমলা। এমনিতে ভাত খুব কম খান মোহনলাল, কিন্তু কমলার রান্নার হাতটি চমৎকার, খাসা রেঁধেছে। মোহনলাল আরো 2 চামচ ভাত চেয়ে নিলেন। 2টো ডিম দিয়েছিল কমলা, দুটোই খেলেন কুসুম সমেত। অবশ্য এই খাওয়ার কথাটা কোনোভাবেই সুলেখাকে জানানো যাবে না। খেতে খেতে ঘামান্ডিকে ডেকে বললেন, রাত্রিরে আমার কাছ থেকে টাকা নিবি, কাল খুব সকালে বাজার থেকে বড় রুই মাছ নিয়ে আসবি 1 কিলো। এর মধ্যে মোহনলাল বুঝতে পেরেছেন ঘমন্ডি বাংলা বলতে না পারলেও বুঝতে পারে। ঘমন্ডি ঘাড় কাত করল, জি সাব। খাওয়া দাওয়া শেষ হলে নিজের বেডরুমে চলে এলেন মোহনলাল। ঠিকই করে রেখেছেন, দুপুরটা ঘুমিয়েই কাটিয়ে দেবেন, সন্ধ্যের আগে আর ওঠাউঠি নেই। কাজের দিনে 9টার মধ্যে ব্যাংকে দৌড়তে হয়, তার আগেই খাওয়া চুকিয়ে ফেললেন মোহনলাল। তারপর 3টে ট্যাবলেট গিলতে হয়। ছুটির দিনে কড়াকড়ি নেই, দুপুরে খেতে খেতে 1টা-1:30টা বেজে যায়, কিন্তু ট্যাবলেটের হাত থেকে নিস্তার নেই। লাঞ্চ টাইম যখনই হোক, তারপর পরপর 3টে ট্যাবলেট থাকবেই। এই ফ্ল্যাটে এসে জিনিসপত্র গোছগাছ করার সময় তার ওষুধের নাম লেখা কৌটোগুলো ড্রেসিং টেবিলে দেরাজে রেখে দিয়েছিলেন মোহনলাল। দেরাজ খুলে বেছে বেছে 3টে কৌটো বের করলেন। লাঞ্চের পর এগুলো থেকেই ট্যাবলেট নিয়ে খেতে হবে। কাছেই একটা নিচু ছোট টেবিলে কমলা কাঁচের গ্লাসে জল ভর্তি করে প্লেট দিয়ে ঢেকে রেখে গেছে। ওষুধ খেয়ে কৌটোগুলো দেরাজে রাখতে গিয়ে ড্রেসিং টেবিলের মস্ত আয়নায় নিজেকে দেখতে পেলেন। ঘন্টা 2 আগে স্নান করে চুল আঁচড়াতে এই আয়নার সামনেই এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু তখন অন্যমনস্ক থাকায় সেভাবে খেয়াল করেননি। এবার কপালে সেই চওড়া কালো আঘাতের দাগটা, যা চুলের ভেতর দিয়ে মাথা সিকি ভাগ অবধি চলে গেছে, সেটার ওপর দৃষ্টি স্থির হয়ে গেল। যখনই কোনো আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পান, 7-8 বছর আগের সেই আতঙ্কের রাতটা মনে পড়ে যায়। জীবনে কত কিছুই তো ঘটে, চিরকাল তা কি আর মনে থাকে? সময়ের সঙ্গে সঙ্গে কত ভয়ঙ্কর ঘটনার স্মৃতি ধীরে ধীরে ঝাপসা হতে হতে মিলিয়ে যায়, কিন্তু সেই ভয়াবহ রাতটা এতকাল পরেও ভুলতে পারেননি মোহনলাল। আয়নার সামনে দাঁড়ালে কপালের ওই কালো চিহ্নটা সেদিনের রাতটাকে ফিরিয়ে আনে। সেই রাতটা ফিক্সেশনের মতো যেন তার স্মৃতিতে আটকে আছে। কিন্তু না, এই মুহূর্তে সেসব নিয়ে কিছু ভাবতে চান না মোহনলাল। 2 চোখ জুড়ে ঘুম নেমে আসছে। ওষুধের ছোট ছোট কৌটোগুলো ড্রেসিং টেবিলে দেরাজে ঢুকিয়ে দিয়ে বিছানায় উঠে বালিশের পাশে মোবাইলটা রেখে শুয়ে পড়লেন। চোখ যখন বুজে উঠেছে, সেই সময় আচমকা ফোন বেজে উঠল। লহমায় ঘুমটা ভেঙে গেল। বিরক্তিতে ভুরো কুঁচকে মোবাইলটা তুলে কানে ঠেকালেন মোহনলাল। কে বলছেন? পরক্ষণে ওধার থেকে চেনা কণ্ঠস্বরটি ভেসে এলো। হ্যাঁ স্যার, আমি চন্দ্রনাথ। না, লোকটার হাত থেকে নিস্তার নেই। হাল ছেড়ে দেবার ভঙ্গিতে মোহনলাল জিজ্ঞেস করলেন, কিছু দরকার আছে ঘোষালবাবু? এই না, খবর নিচ্ছিলাম। আপনার খাওয়া দাওয়া হয়েছে স্যার? হ্যাঁ। কমলা রান্না কেমন লাগলো? অন্য কেউ হলে হয়তো দাবড়ে দিতেন মোহনলাল, হাতের কাছে পেলে খুব সম্ভব চড়ই কষিয়ে দিতেন। কিন্তু যে লোকটা আজ কিষেনপুরা স্টেশনে নামার পর থেকে নানাভাবে সাহায্য করছে, ভবিষ্যতেও তার উপর হয়তো নির্ভর করতে হবে, তার সম্বন্ধে এমন সব বেয়ারা হিংস্র চিন্তাকে আমল দেওয়া ঠিক নয়। কড়া মেজাজটাকে সামলে নিয়ে নরম গলায় বললেন, খুব ভালো। এই কমলা রান্না স্যারের কেমন লাগে এই নিয়ে দুশ্চিন্তা ছিল। যাক, সেটা কাটলো। একটা কথা আপনাকে বলেছি কিনা মনে পড়ছে না। কি কথা?
এই কমলা 2-2.5 কিলোমিটার দূরে একটা বস্তি মতো জায়গায় থাকে। ও ছেলে মেয়ে স্বামী সব আছে। এই স্বামীটা 12 মাস ভোগে, কাজকর্ম তেমন করতে পারে না, তাই কমলাকে কাজে নামতে হয়েছে। এই সকাল 6:30টায় ও আসবে, সারাদিন থেকে 2 বেলা রান্না বান্না চুকিয়ে সন্ধ্যের আগে আগে চলে যাবে। আর ঘমণ্ডি 24 ঘন্টাই থাকবে। এগুলো কি এমন জরুরি ব্যাপার যে ঘুমটা চটকে দিয়ে না জানালে চলছিল না? এসব কথা আগে হয়েছে কিনা মনে পড়ল না মোহনলালে। বললেন, ঠিক আছে চন্দ্রনাথবাবু, আমার ভীষণ ঘুম পাচ্ছে। লজ্জিত কুণ্ঠিত চন্দ্রনাথ বলে উঠলেন, হ্যাঁ সরি স্যার, সরি, আপনি ঘুমোন। পরদিন ঠিক 6:30টায় চলে এলো কমলা। মোহনলালকে চা করে দিয়ে ক্ষিপ্র হাতে রান্না শুরু করে দিল। ঘমণ্ডি এর মধ্যেই বাজার করে এনেছে। 8:30টায় কমলা রান্না শেষ। 9:30টায় স্নান খাওয়া চুকিয়ে বেরিয়ে পড়লেন মোহনলাল। বাড়ির সামনেই একটা ফাঁকা সাইকেল রিক্সা পাওয়া গেল। গাড়িটায় উঠে বললেন, বেনিয়াচক চলো। বেনিয়াচক হলো কিষেনপুরা শহরের হৃৎপিণ্ড। এখানকার বিজনেস ডিস্ট্রিক্টই বলা যায়। চারিদিকে নতুন পুরনো অগুন্তি বিল্ডিংয়ে সরকারি বেসরকারি নানা অফিস, 8-10টা ব্যাংক, মোটর, টিভি, ফ্রিজ, মাইক্রো ওভেন থেকে শুরু করে অজস্র ইলেকট্রনিক গুডসে ঝাঁ চকচকে শোরুম, মল, মার্কেট, কি নেই। একটু দূরে একটা সিনেমা হল। মিনিট 25 লাগলো বেনিয়াচকে পৌঁছতে। এর মধ্যে পুরো এলাকা জুড়ে ব্যস্ততা শুরু হয়েছে। অজস্র মানুষ চারপাশ গমগম করছে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে এধারে ওধারে তাকাতেই ডান পাশে সাদা ধবধবে মস্ত 6তলা বিল্ডিংটা চোখে পড়ল মোহনলালের। হোয়াইট হাউস। সেটার গ্রাউন্ড ফ্লোরের মাথায় মস্ত সাইনবোর্ডে তাঁদের ব্যাংকের নাম এবং ঠিকানা লেখা আছে। মোহনলাল এগিয়ে গেলেন। হ্যাঁ, আসুন স্যার, আসুন। সেই পরিচিত কণ্ঠস্বর। চন্দ্রনাথ ঘোষাল ব্যাংকের ঢোকার মুখে যে বিশাল নকশা করা দরজাটা, সেখান থেকে সসম্ভ্রমে ডাকতে ডাকতে প্রায় উড়েই চলে এলেন। এই স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম, চলুন। মোহনলাল অবাক হলেন না। কাল সকাল 8:30টায় স্টেশনে প্রথম দেখা, আজ এখন 10:05। মাত্র একটা দিন, 1 ঘন্টা 35 মিনিটের ভেতর লোকটাকে হাড়ে মজ্জায় চিনে ফেলেছেন তিনি। আগেও মনে হয়েছিল, এখনো হলো। চন্দ্রনাথ তার জন্য জীবনটা সমর্পণ করতে প্রস্তুত। পাশাপাশি হাঁটতে হাঁটতে সামান্য মজা করতে ইচ্ছে হলো মোহনলালের। লঘু সুরে বললেন, আপনি বাইরে ওয়েট করছিলেন, কি ভেবেছিলেন আমি চিনে আসতে পারবো না? এই না স্যার, না স্যার। একটু অপ্রস্তুত হাসলেন চন্দ্রনাথ। তারা ব্যাংকের ভেতর চলে এসেছিলেন। একতলার প্রশস্ত এলাকা জুড়ে বুক সমান হাইটের কাঠের দেওয়ালের উপর কাঁচ বসানো সারি সারি কাউন্টার। প্রতিটি কাউন্টারে এমপ্লয়িরা বসে আছে। তাদের পিছন দিকে কাঁচ আর কাঠের ছোট ছোট চেম্বারেও অনেককে দেখা যাচ্ছে। সবার সামনেই কম্পিউটার। কাউন্টারের এধারে কাস্টমারদের বসার জন্য ডজনখানেক গদি মোড়া চেয়ার। সবে ব্যাংক খুলেছে, এখনো ভিড় জমেনি। 2-4 জন কাস্টমার চেয়ারে বসে আছে। চন্দ্রনাথ রীতিমতো উত্তেজনার সুরে এমপ্লয়িদের দিকে হাত নাড়তে নাড়তে বলতে লাগলেন, আমাদের ব্রাঞ্চে নতুন ম্যানেজার গাঙ্গুলি স্যার এসে গেছেন। ব্যাংক কর্মীরা প্রথমটা হক চকিয়ে গিয়েছিল। মুহূর্তে ক্ষিপ্র পায়ে উঠে দাঁড়িয়ে মোহনলালের দিকে তাকিয়ে হাত জোড় করল। চন্দ্রনাথ হাত নেড়ে বললেন, এখন না, আগে পাণ্ডে স্যারের কাছে নতুন স্যারকে নিয়ে যাচ্ছি, পরে সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো। একতলার এক কোণে সিঁড়ি বানিয়ে 2তলায় ওঠার ব্যবস্থা। মোহনলালকে সঙ্গে নিয়ে ওপরে চলে এলেন চন্দ্রনাথ। গ্রাউন্ড ফ্লোরের মতোই এখানেও প্রচুর কাউন্টার, ছোট ছোট কামরা। দেখা গেল এমপ্লয়িরা যে যার সিটে আর কামরায় বসে কাজ শুরু করে দিয়েছেন। ব্রাঞ্চ ম্যানেজার মস্ত চেম্বারটা ঠিক মাঝামাঝি জায়গায়, বেশ সাজানো গোছানো। সেখানে মস্ত গ্লাস টপ টেবিলের ওপরে ভারী চেহারার যে বয়স্ক মানুষটি বসে আছেন, তার চোখে মুখে আশ্চর্য এক প্রসন্নতা। দেখা মাত্র মনে হয় বেশ ভালো মানুষ। টেবিলের একধারে কাঠের ফলকে লেখা, সতীশ পাণ্ডে, ব্রাঞ্চ ম্যানেজার। ভেতরে ঢুকে মোহনলালের সঙ্গে সতীশ পাণ্ডের পরিচয় করিয়ে দিলেন চন্দ্রনাথ। সতীশ উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, বৈঠিয়ে গাঙ্গুলি সাহেব।
দুজনে বসে পড়লেন। চন্দ্রনাথ দাঁড়িয়ে রইলেন। সতীশ বললেন, এক খবর পেয়েছি কাল আপনি এখানে চলে এসেছেন। আজই আমার এখান থেকে ছুটি, আপনি ব্রাঞ্চের দায়িত্ব নেবেন। মোহনলাল বললেন, শুনেছি আপনি এলাহাবাদে চলে যাচ্ছেন। হ্যাঁ, ওটাই তো আমার হোম টাউন। ওখানকার একটা ব্রাঞ্চে ট্রান্সফার হচ্ছি, 4 মাস বাদে আমার রিটায়ারমেন্ট। কিষেনপুরায় আপনার কতদিন কাটলো? 3 বছর। জায়গাটা কেমন লেগেছে? কাজের পরিবেশ? শহরটা বেশ ভালো, কাজের পরিবেশ চমৎকার, এমপ্লয়িরা খুব সিনসিয়ারলি তাদের কাজটা করে, আপনার কোনো অসুবিধা হবে না বলে চন্দ্রনাথের দিকে তাকালেন। এই যে মানুষটাকে দেখছেন, ইনি খুব এফিশিয়েন্ট এমপ্লয়ি তো বটেই, সব ব্যাপারে হেল্পফুল। শুধু কলিগদের নয়, শহরের প্রতিটি মানুষের বিপদে আপদে পাশে থাকেন। যে কোনো ব্যাপারে আপনি ওর ওপর ভরসা করতে পারেন। মোহনলাল একটু হাসলেন। হ্যাঁ, সেটা আমি স্টেশনে নামার পর থেকেই বুঝতে পেরেছি। কতভাবে যে উনি আমাকে সাহায্য করেছেন, উনি পাশে না থাকলে ভীষণ অসুবিধায় পড়ে যেতাম। চন্দ্রনাথ অযাচিতভাবে কাল থেকে যা যা করেছেন চোখের সামনে ফুটে উঠছে। প্রথম মনে হয়েছিল লোকটা চতুর, তার মাথায় কোনো মতলব রয়েছে, কিন্তু সতীশ পাণ্ডের কথায় সব সংশয় কেটে গেল। কুণ্ঠিতভাবে চন্দ্রনাথ বললেন, এসব বলে আমাকে লজ্জা দেবেন না স্যারেরা। এর মধ্যে চা এসে গিয়েছিল। কাপে চুমুক দিতে দিতে আরও কিছুক্ষণ গল্প টল্প হলো। তারপর সতীশ পাণ্ডে মোহনলালকে ব্রাঞ্চের চার্জ বুঝিয়ে দিলেন। দুপুরের পর ব্যাংক কর্মীদের সঙ্গে মোহনলালের পরিচয় করানো হলো। বিকেলে সতীশ পাণ্ডের ফেয়ারওয়েল। ব্যাংক কর্মীদের কাছ থেকে চাঁদা তুলে পেন সেট, রিস্ট ওয়াচ, ফ্লাওয়ার ভাস, মোবাইল, এমন সব দামি দামি জিনিস কিনে উপহার দেওয়া হলো। মোহনলালের কাছ থেকে ব্যাংক কর্মীরা চাঁদা নিতে চায়নি, তিনি জোর করে 1000 টাকা দিলেন। সতীশ পাণ্ডের সঙ্গে আর দেখা হবে না। গিফটগুলো কিষেনপুরা ব্রাঞ্চের স্মৃতিচিহ্ন হিসেবে তার কাছে থেকে যাবে। মোহনলাল লক্ষ্য করেছেন, সব ব্যাংককর্মীর সঙ্গে থাকলেও বিদায় সংবর্ধনার সমস্ত আয়োজনটা করেছেন চন্দ্রনাথ। ব্যাংকে প্রথম দিনটা মোটামুটি এভাবেই কাটল। শেষ হলো দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব খুব শিগগির দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। পরম করুণাময়ের কৃপায় অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।